রাইকে দিয়ে নিজের কাজ হাসিল করার জন্য এবার মিথ্যে নাকি কান্না কাঁদতে কাঁদতে হসপিটাল ছুটে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু ছুটতে ছুটে হসপিটালে যাওয়া মাত্রই কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমার দিদিভাই কোথায়, আমি এক্ষুনি আমার দিদিভাইয়ের সাথে একবার দেখা করতে চাই। তখন এই কথা বলা মাত্রই নীলুর উপরে সন্দেহ হয় স্রোত বলতে থাকে যে হঠাৎ করে মেজদি ভাইয়ের আবার কী হয়ে গেলো, ও এতটা নাকি কান্না কেঁদে আবার কী অভিনয় করার জন্য এখানে এসেছে কে জানে বাবা। বৌমনি আমার তো ওকে দেখে মোটেও সহ্য হচ্ছে না। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি স্রোতকে বলতে থাকে যে স্রোত এরকম করে বলতে হয় না, হাজার হোক ওরা এক মায়ের পেটের বোন, তাহলে এক বোন এরকমভাবে মৃত্যুর সাথে যুঝছে, সেটা দিকে কি আরেক বোন আসবে না বলো তো? তুমি শুধু শুধু ওর প্রতি এরকম ব্যবহার করো না প্লিজ। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে বৌমনি, রায় দিদিভাইয়ের সাথে আমি একবার ভেতরে গিয়ে দেখা করে আসতে পারি? তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ ভেতরেই আছে, যাও একবার দেখা করে আসো। তখন এই কথা বলা মাত্র রায়ের কাছে গিয়ে অঝরে কাঁদতে থাকে আর নীলু আর বলতে থাকে যে দিদিভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি কোনোদিনও আর তোর প্রতি কোনো রকম কোনো অন্যায় অবিচার হতে দেবো না, কারণ আমার কোনো ব্যবহারে তোর যদি খারাপ লেগে থাকে তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। কিন্তু তার সত্ত্বেও তুই বিশ্বাস কর দিদিভাই, আমি কোনোদিনও তোর মৃত্যু কামনা করিনি। উল্টো আমি যখন তোর এই সার্জারির কথা শুনেছি, আমি ঠাকুরের কাছে শুধু এতটুকুই প্রার্থনা করেছি যে ঠাকুর তুমি প্রয়োজনে আমাকে নিয়ে নাও, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার দিদিভাইয়ের কোনো কিছু হতে দিও না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা তুই এরকম বাচ্চা মেয়ের মতন কান্নাকাটি করছিস কেন বলতো? ধুর বোকা, আমি আমার কোনো কিছু হয়েছে নাকি? আমি দেখ একদম সুস্থ আছি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে না জানিস তো দিদিভাই, আমার মনের মধ্যে শুধু একটাই ভয় কাজ করছিল যে কখন জানি কোনো একটা দুঃসংবাদ আসে। তখন এই কথা বলা মাত্র স্রোত হঠাৎ করে এসে বলতে থাকে যে তুই হয়তো বা সেই দুঃসংবাদের অপেক্ষায় ছিলিস, তাই না মিস দিভাই? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে স্রোত আমি জানি যে তুই সবসময় আমাকে মনে করিস যে আমি রায় দিদিভাইয়ের শত্রু, কিন্তু তার শর্ত তোকে একটা জিনিস তো তুই বিশ্বাস করবি যে আমারও ভেতরে একটা মনুষ্যত্ব বোধ আছে, আর সেটাই আমার সবসময় মরে যায় সেরকম তোটা তো নয়, সেটা কোনো সময় জাগে। আর তখন আমার মনে পড়ে যে না, আমার দিদিভাই আমার জন্য এক না এক সময় অনেক কিছু করেছে, যেটা হয়তো বা আমি কোনো মতেই আর না দেখে আমি কাটিয়ে দিতে পারি না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে হঠাৎ করে তোর দিদিভাইয়ের প্রতি এতটা উদারতা কী জন্য উতলে উঠছে, আমি তো সেটাই বুঝতে পারছি না মিসদি ভাই। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তোর সবসময় আমার প্রতি সন্দেহ হয় তাই না রে স্রোত? তখন স্রোতকে রাই বলতে থাকে যে স্রোত তুই একটু কিছুক্ষণের জন্য বাইরে যা, আমি নীলুর সাথে কথা বলছি, তো তুই দেখছিস তাই না? তখন কথা বলা মাত্র নীলুকে রাই বলতে থাকে যে আচ্ছা তোর সাথে সূর্যের কী সব প্রবলেম হয়েছে সম্পর্কে বলতো আমাকে। তখন নীলু বলতে থাকে যে না রে সেরকম কোনো প্রবলেম না, তুই এখন আর সেসব নিয়ে একদম ভাবিস না, উল্টো তো স্ট্রেস হয়ে যাবে। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না আমাকে বল, কিছু তো হয়েছে বল, তোর চোখ মুখ কেমন জানি শুকনো লাগছে। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে কী আর বলবো, আমি তো চুটিয়ে সূর্যের গোটা পরিবারকে মেনে নিয়ে সংসার করতে চেয়েছিলাম, আমি আমার সকল অন্যায় অবিচারের জন্য যথেষ্ট পরিমাণে তাদের কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু তা সত্ত্বেও তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা আমাকে একটা চিলেকোঠার ঘরে ঠাঁই দিয়েছে, তাতেও আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু তার সত্ত্বেও সূর্য এখন আমাকে ডিভোর্স দিতে চলেছে। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সেটা তো আমি শুনেছি, আর তার বিনিময়ে যে তুই 1.5 কোটি টাকা সূর্যের কাছ থেকে আদায় করার জন্য উঠে পড়ে লেগেছিস সেটাও আমি শুনেছি, এখন তুই কী চাস? তখন নীলু বলতে থাকে দিদিভাই পারলে সূর্যকে তুই আটকা না ডিভোর্স দেওয়ার থেকে। তো বন্ধুর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।